আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাকিউট রেনাল ফেলিওর। অ্যাকিউট রেনাল ফেলিওর হলে কি হয়, অ্যাকিউট রেনাল ফেলিওর জিনিসটা কি, কেন হয়, হলে কি কি সাইন সিমটম দেখতে পাওয়া হয়, মেডিকেল ম্যানেজমেন্ট, সার্জিক্যাল ম্যানেজমেন্ট, নার্সিং ডায়াগনোসিস সমস্ত কিছু আমরা আজকে জানবো এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আর কোথাও কোনো ডাউট থাকলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবে। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে। সেখানে বিভিন্ন নোটস, কেয়ার প্ল্যানস, কেস স্টাডি এবং যাবতীয় ডকুমেন্টেশন কিন্তু সেখানে পেয়ে যাবে। তো তোমরা এক্ষুনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। আজকের টপিক হচ্ছে অ্যাকিউট রেনাল ফেলিওর, যেটা বারবার আমাদের পরীক্ষায় কিন্তু এসে থাকে, 15 মার্কে, 7 মার্কে এসে থাকে। অ্যাকিউট রেনাল ফেলিওর 10 ইয়ার্সের খুব একটা কমন কোয়েশ্চেন। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের 10 ইয়ার্সের খুব একটা কমন কোয়েশ্চেন অ্যাকিউট রেনাল ফেলিওর। তো এই অ্যাকিউট রেনাল ফেলিওরটা আমরা জানবো। তো অ্যাকিউট রেনাল ফেলিওর জানার আগে আমাদেরকে আগে জানতে হবে যে রেনাল অর্গানগুলো কী কী আছে। রেনালের অর্গানগুলো আমাদের যেটা আছে, রেনাল সিস্টেমের যে অর্গানগুলো আছে সেগুলো শুরু হচ্ছে কিডনি থেকে। কিডনি, ইউরেটার, ব্লাডার, ইউরেথ্রা, ঠিক আছে, এই অর্গানগুলোর দ্বারাই কিন্তু রেনাল সিস্টেমটা পরিচালিত হয়ে থাকে। এবার সবথেকে মেন যে ফাংশন থাকে সেটা হচ্ছে কিডনির মধ্যে অ্যাকচুয়ালি রেনালের মেন ফাংশনটা কাজ করে। যদি আমাদের কিডনি ড্যামেজ হয়ে যায় তাহলে রেনাল ফাংশনের গণ্ডগোল কিন্তু হতে পারে। তাই অ্যাকিউট রেনাল ফেলিওরকে অনেক ক্ষেত্রে অ্যাকিউট কিডনি ইনজুরি বলা হয়ে থাকে, AKI, অর্থাৎ অ্যাকিউট কিডনি ইনজুরি। তো যাই হোক, কথা না বলি, আজকের ডেফিনেশনটা আমরা শুরু করি। ডেফিনেশনে যেটা বলা হয়েছে যে ইট ইজ ট্র্যাডিশনালি ডিফাইন্ড অ্যাজ এ র্যাপিড ফল ইন দ্য রেট অফ গ্লোমেরুলার ফিল্ট্রেশন। অর্থাৎ গ্লোমেরুলার GFR বলে একটা রেট হয়, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, জিএফআর যদি র্যাপিডলি ফল ডাউন হয়, ঠিক আছে, তখন অ্যাকিউট রেনাল ফেলিওর হওয়ার চান্স থাকে। বা অ্যাকিউট রেনাল ফেলিওর হলে কিন্তু র্যাপিডলি গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কিন্তু ফল ডাউন হবে, হুইচ ম্যানিফেস্ট ক্লিনিক্যালি অ্যাজ এ অ্যাব্রপ্ট অ্যান্ড সাস্টেন্ড ইনক্রিজ ইন দ্য সিরাম লেভেল ইউরিয়া অ্যান্ড ক্রিয়েটিনিন। যেটা আমাদের বডিতে ইউরিয়া এবং ক্রিয়েটিনিন, সিরাম ইউরিয়া এবং সিরাম ক্রিয়েটিনিনের লেভেলকে বাড়িয়ে রাখবে। আর কি করবে? সল্ট এবং ওয়াটারকে কমিয়ে দেবে, ঠিক আছে। তার মানে হচ্ছে কি যে আমাদের কিডনি যে রয়েছে, কিডনিটা ফাংশান আমাদের করবে না, কিডনি ইনজুরি হয়ে যাবে কোনো একটা কারণে। বিভিন্ন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন দেখা যাবে, বিভিন্ন কজেসের কারণে আমাদের কিডনি ফাংশান কমে যাবে, যার কারণে আমাদের বডিতে ইউরিয়া এবং ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে যাবে এবং সল্ট আর ওয়াটারের পরিমাণ কমে যাবে। তো এটাই হচ্ছে অ্যাকিউট রেনাল ফেলিওর। কী কী কারণে অ্যাকিউট রেনাল ফেলিওর সাধারণত হয়ে থাকে? এখানে 3টে কন্ডিশন দেওয়া হয়েছে: প্রি রেনাল কজেস, ইন্ট্রিনসিক রেনাল কজেস এবং পোস্ট রেনাল কজেস। কী কী কারণ হয়? এখানে আমি আলাদাভাবে করে রেখেছি 3টে কন্ডিশন। তোমরা 3টে কন্ডিশনকে একভাবেই নামিয়ে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো প্রথমে দেওয়া রয়েছে হাইপোভলিমিয়া, ব্লাড ভলিউমটা কমে যাবে। আর হাইপার টেনশন, কার্ডিয়াক ফেলিওর হলে কিন্তু এই প্রবলেমটা হতে পারে। লিভার ডিজিজ হলেও হতে পারে। অ্যাকিউট টিবিউলার নেক্রোসিস হলে হতে পারে। গ্লোমেরুলোনেফ্রাইটিস তো কমন একটা কজেস। ভাস্কুলার ডিসঅর্ডার, এটা একটা কমন কজেস। ইউরিনারি ট্র্যাক অবস্ট্রাকশন, এটাও একটা কমন কজেস। আরেকটা আমরা দিতে পারি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, সেটাও কিন্তু আমরা দিতে পারি। এবং ব্লাডার ডিসফাংশন, ব্লাডার যদি আমাদের ডিসফাংশন হয়, ব্লাডার যদি ঠিকঠাক কাজ না করে, তাহলে হতে পারে। ইউরিনারি ট্র্যাক অবস্ট্রাকশন, যদি ইউরিনারি ট্র্যাকে যদি কোনো টিউমার ফর্মেশন হয় বা মাস ফর্মেশন হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই অ্যাকিউট রেনাল ফেলিওর বা অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে। এই সমস্ত কন্ডিশনগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। ভাস্কুলার ডিসঅর্ডার, ভেসেলসের যদি কোনো ডিসঅর্ডার হয়, গ্লোমেরুলার নেফ্রাইটিস মানে আমাদের নেফ্রনের গ্লোমেরুলারে যদি কোনো ইনফ্লামেশন হয়, অ্যাকিউট টিবিউলার নেক্রোসিস যদি হয়ে থাকে, তাহলে এটা হতে পারে। হাইপোভলিমিয়া, যদি আমাদের ব্লাড ভলিউম কমে যায়। হাইপোটেনশন, যদি আমাদের ব্লাড প্রেশার কমে যায়। কার্ডিয়াক ফেলিওর, যদি আমাদের হার্টে কোনো প্রবলেম হয়, হার্ট ফেলিওর হয়ে যায়, সেক্ষেত্রে হতে পারে। লিভার ডিজিজ, যদি আমাদের লিভারে কোনো ডিজিজ হয়ে থাকে, তাহলে কিন্তু এই প্রবলেমটা হতে পারে। মানে এই অ্যাকিউট রেনাল ফেলিওর কিন্তু হতে পারে, কারণ প্রত্যেকটা একটার সাথে একটা ইন্টার রিলেটেড।
চলো আমরা এবার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনগুলো দেখে নেব। আর্লি সাইন সিমটম অ্যান্ড অ্যাডভান্স সাইন সিমটম এবং স্পেসিফিক সাইন সিমটম, তিনটে কন্ডিশন কিন্তু এখানে দেওয়া রয়েছে। একটা হচ্ছে আর্লি সাইন সিমটম, একটা অ্যাডভান্স সাইন সিমটম, আর একটা হচ্ছে স্পেসিফিক সাইন সিমটম। তো প্রথম থেকে আমরা সাইন সিমটমগুলো দেখে নিই। ডিক্রিজ আউটপুট, এগুলো আর্লি মানে খুব তাড়াতাড়ি এই মানে সব থেকে প্রথমে যে সিমটমগুলো দেখা যায় সেগুলোকে সাধারণত আর্লি সাইন সিমটম বলা হচ্ছে। ডিক্রিজ ইউরিন আউটপুট, যখনই আমার রেনাল ফেলিওর হবে তখন কিন্তু আমার ইউরিন আউটপুট অনেক কমে যাবে, মানে আমার ইউরিন আউটপুট দিনে যতবার হয় তার থেকে অনেকবার কম হবে। ফ্লুইড ওভারলোড, বডিতে ফ্লুইডের পরিমাণ বেড়ে যাবে, যার কারণে এডিমা হতে পারে। বডিতে আমার তো রেনাল ফেলিওর হয়ে গেছে, আমার তো ইউরিন আউটপুট কমে গেছে, তার মানে আমার বডির মধ্যে যে ফ্লুইডগুলো সেগুলো তো বেরোতে পারছে না, আমার বডিতে ওভারলোড হয়ে যাচ্ছে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স মানে আমার বডিতে কিন্তু ইলেকট্রোলাইট এর পরিমাণ কমে যাওয়া নয়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আমার বডিতে সেই পরিমাণটা বেড়ে যাওয়াটাকেও কিন্তু বলা হয়ে থাকে, মানে বলা হতে পারে। সব ইলেকট্রোলাইটের একটা ব্যালেন্স থাকে, সেটা যদি ডিসব্যালেন্স হয়ে যায়, অতিরিক্ত বেড়ে যায় বা অতিরিক্ত কমে যায়, তখনই সেটাকে আমরা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বলবো। এবার আমার ইউরিন আউটপুট কমে যাচ্ছে, আমার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, এটা স্বাভাবিক। মেটাবলিক অ্যাসিডোসিস মানে আমার স্টোমাকে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে, HCl সিক্রেশন বেড়ে যাবে, এটাও হতে পারে। তারপরে কি হচ্ছে, আর কি হবে, অ্যাডভান্স সাইন সিমটমে কী হতে পারে, কনফিউশন হতে পারে, অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস আমার খারাপ হয়ে যেতে পারে, নজিয়া ভমিটিং হতে পারে, অ্যাবডোমিনাল পেন হবে, হাইপার টেনশন হবে, কার্ডিওভাস্কুলার ইনস্টাবিলিটি বেড়ে যাবে। আর কি কী হবে, স্পেসিফিক সাইন অ্যান্ড সিমটমের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, হেমাচুরিয়া হবে, প্রোটিনিউরিয়া হবে, অলিগুরিয়া হবে, অ্যানিউরিয়া হবে। হেমাচুরিয়া, প্রোটিনিউরিয়া, অলিগুরিয়া, অ্যানিউরিয়া, তার মানে মেন যে কজেস, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন বা মেন যে সাইন সিমটমগুলো সেগুলো আরেকবার রিপিট করি। ডিক্রিজ ইউরিন আউটপুট, ফ্লুইড ওভারলোড, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, মেটাবলিক অ্যাসিডোসিস, কনফিউশন অ্যান্ড অল্টার্ড মেন্টাল স্ট্যাটাস, নজিয়া অ্যান্ড ভমিটিং, অ্যাবডোমিনাল পেন, হাইপার টেনশন, কার্ডিওভাস্কুলার ইনস্টেবিলিটি, হেমাচুরিয়া, প্রোটিনিউরিয়া, অলিগুরিয়া অ্যান্ড অ্যানিউরিয়া, এই সমস্ত কিন্তু ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন আমাদের কিন্তু দেখা যেতে পারে যদি আমাদের অ্যাকিউট রেনাল ফেলিওর হয়ে থাকে। আমরা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনটা জেনে গেলাম। এরপরে আমরা জানবো এর ম্যানেজমেন্টকে সাধারণত আমরা তিনটে ভাগে ভাগ করে থাকি: মেডিকেল ম্যানেজমেন্ট, সার্জিক্যাল ম্যানেজমেন্ট এবং নার্সিং ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্টটা আমরা জানবো। মেডিকেল ম্যানেজমেন্টে আমরা কী দেবো, একটা পেশেন্টের যে এরকম রেনাল ফেলিওর হয়েছে কী দেবো, আমি কি বলেছিলাম যে সাইন সিমটমের উপর বেস করে কিন্তু আমরা ম্যানেজমেন্টটা দেবো। তাহলে সাইন সিমটমে আমরা দেখেছি যে বডিতে এক্সট্রা ফ্লুইড বেড়ে যাচ্ছে, তাই আমরা ডাইউরেটিক দেবো। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনে আমরা আরেকটা জিনিস দিতে পারি, এডেমাটা কি, আমাদের বডির ইন্ট্রাসেলুলার ফ্লুইড কী হয়, এক্সট্রা সেলুলারে ডিপোজিট হয়ে যায়। আমাদের সাধারণত এটা পায়ের ক্ষেত্রে হয়ে থাকে, পা ফুলে যায়, তখন আমরা যদি পায়ে একটা ফিঙ্গার দিয়ে চাপ দিই তাহলে সেটা চেপে থেকে যায়, আঙুলটা সরানোর পর অনেকক্ষণ পর কিন্তু ওটা আবার আগের মতো অবস্থায় ফিরে আসে। তো সেই কন্ডিশনটাকে বলা হতো কিন্তু এডেমা। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দেবো, আমরা ডায়োরেটিক দেবো। ডায়োরেটিক বলতে এক্সট্রা সেলুলার স্পেসে যে এক্সট্রা ফ্লুইড থাকে সেটা কিন্তু আমাদের ইউরিনের থ্রু বেড়ে যায়, এবং শুধু এক্সট্রা সেলুলার ফ্লুইড বাড়ে তা নয়, আমরা এটা দেখেছি যে এই কন্ডিশনে আমাদের কিন্তু ইউরিন আউটপুট কমে যায়। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ইউরিন আউটপুট বাড়াতে সাহায্য করে হচ্ছে ডায়োরেটিক। এসিই ইনহিবিটর বা ARBS, যেটা আমাদের ব্লাড প্রেশারকে কমাতে, আমি হাইপার টেনশন দেখেছিলাম, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনে দেখেছিলাম হাইপার টেনশন, এখানে একটা অ্যাডভান্স সাইন অ্যান্ড সিমটমে হাইপার টেনশন দেওয়া রয়েছে। তো সেটা ম্যানেজ করার জন্য কিন্তু আমি ACVE ইনহিবিটর দিতে পারি। তারপরে কি বলছে, বেটা ব্লকার, যেটা হার্ট রেটকে রিডিউস করতে সাহায্য করে। আমরা এখানে দেখেছিলাম ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনে যে আমাদের হার্ট রেট বেড়ে যাচ্ছে বা কার্ডিওভাস্কুলার ইনস্টেবিলিটি হচ্ছে এবং হার্ট রেটও বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা বিটা ব্লকার দিতে পারি, যেটা আমাদের হার্ট রেটটা রিডিউস হয়ে যায়। পটাশিয়াম বাইন্ডার, আমাদের বডিতে এক্সেস পটাশিয়াম, কি বলেছে, রিমুভ এক্সেস পটাশিয়াম ফ্রম দ্য ব্লাড। যেহেতু আমাদের ব্লাড পিউরিফাই হচ্ছে না, আমাদের ব্লাডে ইলেকট্রোলাইটের পরিমাণ বেড়ে যাচ্ছে বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা পটাশিয়াম লেভেলটাকে কমিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা পটাশিয়াম বাইন্ডার ইউজ করতে পারি। হ্যাঁ, স্ট্যাটিনস যেটা বলা হয়েছে সেটা টু রিডিউস রিস্ক ফর কনস্ট্রাক্ট ইনডিউস একেআই হওয়ার যে রিস্কটা, অর্থাৎ অ্যাকিউট কিডনি ইনজুরি হওয়ার রিস্কটা কিছুটা কমানোর জন্য আমরা এটা ইউজ করে থাকি। ভিটামিন ডি অ্যান্ড ক্যালসিট্রিওল, ঠিক আছে, ভিটামিন ডি অ্যান্ড ক্যালসিট্রিওল কী জন্য দেওয়া হয়,
এটা বোন লস যাতে না হয়, আমাদের বোনের ম্যাচুরেশনে সাহায্য করে। তো সেটা যাতে মানে মোট কথা ভিটামিন ডি এবং ক্যালসিয়াম যাতে আমাদের বডিতে ঠিকঠাকভাবে বোন ম্যাচুরেশনে হেল্প করে, সেই জন্য আমরা ভিটামিন ডি এবং ক্যালসিয়াম নিয়ে থাকি। এটাই এখানে বলা হচ্ছে হেল্প টু প্রিভেন্ট বোন লস, বোন যাতে আমাদের লস না হয়ে যায় সেই জন্য আমরা কিন্তু ভিটামিন ডি অ্যান্ড ক্যালসিট্রিয়ল ইউজ করে থাকি। ফসফেট বাইন্ডার যেমন পটাশিয়াম বাইন্ডার ইউজ করেছিলাম এক্সেসিভ পটাশিয়াম লেভেলকে কমানোর জন্য, একইভাবে ফসফেট বাইন্ডার আমরা ইউজ করব এক্সেসিভ ফসফেট কমিয়ে দেওয়ার জন্য। নেক্সটে যেটা আসবো আমরা মেডিকেল ম্যানেজমেন্টে, তাহলে কী দিলাম, ডায়োরেটিক দিলাম, এসি ইনহিবিটর দিলাম, বেটা ব্লকার দিলাম, পটাশিয়াম দিলাম, স্ট্যাটিনস দিলাম, ভিটামিন ডি অ্যান্ড ক্যালসিট্রিয়ল দিলাম, আর ফসফেট বাইন্ডার দিলাম। নেক্সটে আমরা সার্জিক্যাল ম্যানেজমেন্টে আসবো। সার্জিক্যাল ম্যানেজমেন্টে সাধারণত এখানে দুটো দেওয়া রয়েছে, একটা হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টেশন, যদি কিডনি আমাদের পুরোপুরি নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে আমরা কোনো ডোনারের কাছ থেকে কিডনি নিয়ে আমার নিজের কিডনিটা সরিয়ে তার কিডনিটা আমরা ইউজ করব, ট্রান্সপ্লান্ট করে নেব। সার্জিক্যাল প্রসিডিওর ফর ডায়ালাইসিস এক্সেস, ডায়ালাইসিস আমরা ইউজ করতে পারি, আমার একটা সার্জিক্যাল প্রসিডিওরের মধ্যেই পড়ে, যার ফলে আমাদের ব্লাডটাকে আমরা পিউরিফাই করে নিতে পারি আর্টিফিশিয়ালভাবে। নেক্সটে যেটা আসবো মেন খুব ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে নার্সিং ম্যানেজমেন্ট। নার্সিং ম্যানেজমেন্ট যখন আমরা এক্সামে লিখি তাহলে আমরা সাধারণত কী লিখি, একটা অ্যাসেসমেন্ট লিখি, তারপর নার্সিং ডায়াগনোসিস লিখি এবং তারপরে আমরা কিন্তু কেয়ার প্ল্যান লিখি। আমরা কিন্তু সেভাবেই আমরা আবার আলাদাভাবেও লিখতে পারি, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এক্সামগুলো হয় তো সেখানে যেটা সাজেস্ট করা হয় সেটা হচ্ছে নার্সিং ম্যানেজমেন্টে অ্যাসেসমেন্ট লেখার পরে আমাদেরকে কিন্তু মোটামুটি 7-8টা ডায়াগনোসিস লিখতে হয়, তারপরে 3-4টে কেয়ার প্ল্যান লিখতে হয় সেই ডায়াগনোসিসের ওপর। তো আমরা কিন্তু সেই হিসেবেই চলবো। তো প্রথমে আমরা নার্সিং ম্যানেজমেন্ট আমরা দেখে নেব। নার্সিং ম্যানেজমেন্ট আমরা কী দেখব, নার্সিং ম্যানেজমেন্টে কী করছে, সব থেকে প্রথমে মনিটর ভাইটাল সায়েন্স মনিটর করবে, যার সাথে ইনক্লুড থাকবে কি টেম্পারেচার, পালস, ব্লাড প্রেশার, রেসপিরেশন রেট, অক্সিজেন স্যাচুরেশন রেট, SpO2 আমাকে চেক করতে হবে। অ্যাসেস ফ্লুইড স্ট্যাটাস, আমার বডিতে ফ্লুইডের যে স্ট্যাটাস, কতটা আউটপুট হচ্ছে, কতটা ইনটেক হচ্ছে, ওভারলোড হচ্ছে কিনা, ডিহাইড্রেশন হচ্ছে কিনা, সেই সমস্ত জিনিস কিন্তু আমাকে অ্যাসেস করতে হবে। আর কি করতে হবে, ইভালুয়েট ইলেকট্রোলাইট লেভেল, আমার বডির ইলেকট্রোলাইট লেভেল আমাকে মেনটেন করতে হবে, পটাশিয়াম, সোডিয়াম, ফসফেট এই সমস্ত যে ইলেকট্রোলাইটগুলো রয়েছে সেগুলোর লেভেল ঠিক বেশি আছে না কম আছে সেই হিসাবে আমাকে জেনে রাখতে হবে, তাহলে তার অ্যাকর্ডিং ডক্টর মেডিকেশন প্রেসক্রাইব করবে। 4 নম্বরে যেটা বলা হয়েছে অ্যাসেস নিউরোলজিক্যাল স্ট্যাটাস, তার মেন্টাল কনফিউশন রয়েছে কিনা, মেন্টাল স্ট্যাটাস কেমন রয়েছে, সেই সমস্ত জিনিস কিন্তু আমাদেরকে দেখে রাখতে হবে। সিজার হচ্ছে কিনা সেটাও আমাকে দেখে রাখতে হবে। এখানে দেওয়া রয়েছে অল্টার মেন্টাল স্ট্যাটাস, সিজার্স, কনফিউশন, তারপরে ইউরেমিক এনসেফেলোপ্যাথি, সমস্ত কিছু কিন্তু এখানে ইনক্লুড করে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে। তোমরা এটা একটু দেখে নিও, এটা খুব কমন একটা জিনিস অ্যাসেসমেন্ট। এই অ্যাসেসমেন্ট মনিটর ভাইটাল সায়েন্স, অ্যাসেস ফ্লুইড স্ট্যাটাস, ইলেকট্রোলাইট লেভেল চেঞ্জ, মানে লেভেল চেক, অ্যাসেস নিউরোলজিক্যাল স্ট্যাটাস, এই সমস্ত অ্যাসেসমেন্ট কিন্তু যে কোনো ডিজিজ কন্ডিশনে আমরা ইউজ করে থাকতে পারি। তাহলে আমরা নার্সিং ম্যানেজমেন্ট দেখে নিলাম, নার্সিং ম্যানেজমেন্টের অ্যাসেসমেন্ট দেখলাম, নার্সিং ম্যানেজমেন্টের আন্ডারে আমরা এবার নার্সিং ডায়াগনোসিস দেখব। আমি এখানে 4টে নার্সিং ডায়াগনোসিস লিখেছি, ঠিক আছে, কিন্তু তোমাদের কিন্তু এক্সামের ক্ষেত্রে 7 থেকে 8টে বা তারও বেশি নার্সিং ডায়াগনোসিস লিখলে ভালো হয়। এবার নার্সিং ডায়াগনোসিসটা খুব একটা কঠিন বিষয় নয়, তোমরা চাইলেই বাড়াতে পারবে। ফিভার দিতে পারবে, হাইপারথার্মিয়া দিতে পারবে, তারপরে নজিয়া ভমিটিং দিতে পারবে, তারপরে এখানে অ্যাড করতে পারবে হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, যেটা আমরা সায়েন্স সিমটমে দেখেছিলাম। সায়েন্স সিমটমের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা নার্সিং ডায়াগনোসিস বানিয়ে নিতে পারি। তো আমি প্রথমে দেখে নিচ্ছি, এখানে লিখেছি এক্সেস ফ্লুইড ভলিউম রিলেটেড টু ফ্লুইড ওভারলোড অ্যান্ড রেনাল ফেলিওর। তারপরে লিখেছি ডেফিসিয়েট ফ্লুইড ভলিউম রিলেটেড টু ডিহাইড্রেশন অ্যান্ড হাইপোভলিমিয়া, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স রিলেটেড টু হাইপারক্যালেমিয়া অ্যান্ড হাইপোনেট্রিমিয়া। তারপরে আরেকটা কী দিয়েছি, অ্যাক্টিভিটি ইনটলারেন্স রিলেটেড টু ফ্যাটিক, উইকনেস, ডিক্রিজ ইন্ডিউরেন্স। এবার আরও এখানে কিন্তু অনেক নার্সিং ডায়াগনোসিস দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে অল্টার বডি টেম্পারেচার আমরা দিতে পারি, তারপরে আরও আমরা দিতে পারি ডিক্রিজ আউটপুট, এটা আমরা দিতে পারি। তারপরে আমরা অ্যাকিউট পেন দিতে পারি, অ্যাবডোমিনালে যেহেতু পেন হচ্ছে অ্যাকিউট পেন দিতে পারি। আরও একটু আমরা যদি মাথা ঘামাই তাহলে আমরা আরও কিন্তু অনেক নার্সিং ডায়াগনোসিস আমরা দিয়ে দিতে পারি। তো আমরা এখানে এক্সামের ক্ষেত্রে 7 থেকে 8টে নার্সিং ডায়াগনোসিস মিনিমাম লিখব, ম্যাক্সিমাম কিন্তু আমরা আরও বেশি লিখতে পারি। এবার তারপরে আমাদেরকে কিছু কেয়ার প্ল্যান লিখে দিতে হবে, অ্যাপ্রক্স ম্যাক্সিমাম 5 থেকে 6টা কেয়ার প্ল্যান লিখলে খুবই ভালো, কিন্তু সময়ের অভাবে আমরা 5 থেকে 6টা কেয়ার প্ল্যান লিখতে পারি না।
আমাদেরকে মিনিমাম 3টে থেকে 5টের মধ্যে কেয়ার প্ল্যান, 4টে অ্যাভারেজে 4টে কেয়ার প্ল্যান দিলে খুবই ভালো হয়। তার মানে আমরা প্রথমে জানলাম ডেফিনেশন, জানলাম কজেস, জানলাম ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, জানলাম নার্সিং ম্যানেজমেন্ট, জানলাম সার্জিক্যাল ম্যানেজমেন্ট, জানলাম তারপরে আমরা জানলাম নার্সিং ম্যানেজমেন্ট, নার্সিং ডায়াগনোসিস জানলাম, তারপরে আমরা কেয়ার প্ল্যান লিখতে হবে সেটা জেনে গেলাম। তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, যেটা পরীক্ষাতে কিন্তু আসে। তোমরা 10 ইয়ার্স চেক করবে, 10 ইয়ার্সে কিন্তু অ্যাকিউট রেনাল ফেলিওর অনেকবার পাবে। এবার থেকে আমি 10 ইয়ার্সের উপর ডিপেন্ড করে এই ভিডিওগুলো বানাচ্ছি। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পারলে বন্ধুদের শেয়ার করে নিও, তারাও যাতে চ্যানেলটার ভিডিও দেখে অনেক কিছু গেইন করতে পারে এবং তারা পরীক্ষায় যাতে কমন পায়। তো এটাই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে বা পরের 10 ইয়ার্সের কোনো একটা কোয়েশ্চেন নিয়ে। ধন্যবাদ।